হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা প্রশ্ন উত্তর জিকে ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করছি। আজকে 12 নম্বর প্র্যাকটিস সেট করব এবং আজ ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে প্রচুর সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর রেখেছি, সাথে এক্সট্রা নোটস রেখেছি, একটু স্কিপ করবে না। পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। ত্রিবাহিনী মহড়া লামিয়েতে 2026 আয়োজনে কোন দেশ ভারতের সঙ্গে সহযোগিতা করেছিল? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। প্রশ্ন দেখবে, উত্তর করবে এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো লামিতিয়ে 2026 এই ত্রিবাহিনী মহড়া ভারতের সাথে আয়োজন করেছিল বা সহযোগিতা করেছিল আয়োজনে। সঠিক উত্তর হবে অপশন বি, সেসেলস। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা যৌথ সামরিক মহড়া সম্পর্কে দেখে নেব। সম্প্রীতি এটি হয়ে থাকে ভারত এবং বাংলাদেশের মধ্যে। মিত্র শক্তি এটি হয়ে থাকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। সূর্যকিরণ এটি ভারত এবং নেপালের মধ্যে যৌথ মহড়া। বজ্র প্রহার এটি হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মধ্যে মহড়া। তারপর দেখো গরুর শক্তি এটি হচ্ছে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে অনুষ্ঠিত সামরিক মহড়া। এগুলো দেখবে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর কারেন্ট অ্যাফেয়ার্সে এসে থাকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, প্রতি বছর বিশ্ব যক্ষ্মা বা টিবি দিবস কবে পালন করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 24শে মার্চ। 24শে মার্চ প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস বা টিপি দিবস হয়ে থাকে। এবং এবছরের থিম কি ছিল? থিম অফ 2026 সেটি হয়ে যাবে ইয়েস উই ক্যান এন্ড টিবি। ওকে, ইয়েস উই ক্যান এন্ড টিবি। দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে 7ই এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়ে থাকে 25শে এপ্রিল। বিশ্ব এইডস দিবস পালিত হয়ে থাকে 1 ডিসেম্বর। বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে থাকে 4 ফেব্রুয়ারি। আচ্ছা, যক্ষ্মা বা টিবি যেটি হয়ে থাকে সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে, এবং বিসিজি টিকা এর প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা অনেকেই দেখেছি এক্সট্রা নোটসের জন্য খুব বিরক্ত হও, কিন্তু দেখো প্রশ্ন উত্তর করছো মানে এক্সট্রা নোটস গুলো ভালোভাবে ফলো করো। এক্সট্রা নোটস থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। যত বেশি জানবে তত বেশি প্র্যাকটিস হবে। এবং আমার নিজেরই যেন এক্সট্রা নোটস না দিলে মনে হয় যেন ক্লাসটা ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একটু ধৈর্যের সাথে এই এক্সট্রা নোটস গুলো দেখো, এখান থেকেও অনেক অনেক তথ্য তোমরা জানতে পারবে। এবং তথ্য যত বেশি জানবে তত কিন্তু তোমরা আরো অ্যাকুরেসি বাড়বে। এবং আরেকটা জিনিস, 50টা প্রশ্ন উত্তর করছো বা 40টা প্রশ্ন উত্তর করছো এবং তোমরা মিনিমাম 30 থেকে 40 মিনিট একটা সময় দিচ্ছ একটা ক্লাসের পিছনে, শুধুমাত্র আমি ওই গোনাগুনতি প্রশ্ন উত্তর করলাম, তার বাইরের কিছু এক্সট্রা নোটস জানতে পারলাম না, তথ্য জানতে পারলাম না, তাহলে ক্লাস করে কোনো রকম লাভ নেই। তো যাই হোক, ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করো, যেরকম প্রশ্ন উত্তর নিয়ে আসছি একদম এই ধরনের প্রশ্নই প্র্যাকটিস করো, পরীক্ষায় কমন আসবে। 3 নম্বর প্রশ্ন দেখো, কে 7টি আগ্নেয়গিরির চূড়ায় দ্রুততম আরোহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করলেন? 7টি আগ্নেয়গিরির চূড়ায় দ্রুততম আরোহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভূপতি রাজু আনমিস বর্মা। দেখো কিছু তথ্য দেখবো এক্সট্রা নোটস। অরুণিমা সিনহার নাম হয়তো শুনেছো। তিনি বিশ্বের প্রথম নারী যিনি পা হারানো সত্ত্বেও মাউন্ট এভারেস্ট জয় করেন। তারপর দেখো মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি সুপ্ত একটি আগ্নেয়গিরি। তারপর দেখো মাউন্ট এলব্রাস ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই তথ্যগুলো কিন্তু দেখো আমরা জানতে পারছি। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে শিল্প এবং সংস্কৃতির জন্য নারী ক্ষমতায়ন পুরস্কার পেয়েছেন নিচের কোন অ্যাক্ট্রেস? যুক্তরাজ্য অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঋতুপর্ণা সেনগুপ্ত। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য,
আপকামিং কনস্টেবল পরীক্ষা অর্থাৎ ডাব্লিউপি কেপি আবগারি কনস্টেবলের জন্য ডাব্লিউপি যোদ্ধা ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং আপকামিং এসআই পরীক্ষা অর্থাৎ ডাব্লিউপি কেপি এবং এক্সাইজ এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2026 লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে, কনসেপ্ট ক্লিয়ার করানো হবে এবং প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে গেলেই তার উপর থেকে অধ্যায়ভিত্তিক মক টেস্ট, প্রশ্নোত্তর অ্যানালাইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট হবে 5 নম্বর প্রশ্ন, কুষ্ঠ বা লেপ্রোসির জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো নিচের কোনটি? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি মাইকো ব্যাকটেরিয়াম। দেখো কলেরা, তার যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। টাইফয়েড হয়ে থাকে সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়ার কারণে। টিটেনাস হয়ে থাকে ক্লস্ট্রিডিয়াম টিটেনি দ্বারা সংক্রমিত হয়ে থাকে এবং সিফিলিস এটি হচ্ছে দেখো ট্রিপোনিয়া পেলিডাম ব্যাকটেরিয়ার জন্য এই সিফিলিস রোগটি হয়ে থাকে। পরীক্ষায় কিন্তু এই কলেরা থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, টাইফয়েড থেকেও প্রশ্ন এসেছে, তো এইগুলো ভালোভাবে দেখে রাখবে এক্সট্রা নোটস গুলো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরি অবস্থিত রয়েছে নিচের কোন দেশে? কোন দেশে আমরা এই ক্যান্টারবেরি তৃণভূমি দেখতে পেয়ে থাকি? ক্যান্টারবেরি টেলস নামে একটি বিখ্যাত পোয়েমও রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের তৃণভূমি হচ্ছে ক্যান্টারবেরি। দেখো পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকার প্রধানত আর্জেন্টিনাতে দেখতে পাওয়া যায়। প্রেরি যে তৃণভূমি সেটি উত্তর আমেরিকার সুবিশাল তৃণভূমি। ভেল তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে। ডাউন্স তৃণভূমি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে এবং স্টেপস এটি ইউরোপ এবং এশিয়ার যেটা ইউরেশিয়ার সেই বিস্তীর্ণ অঞ্চলের তৃণভূমি। 7 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহ কি ধরনের হয়ে থাকে? 4টি অপশন ভালো করে দেখে উত্তর করবে। সমপ্রবাহ অর্থাৎ ডিসি, ডাইরেক্ট কারেন্ট, পরিবর্ত প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট, সমপ্রবাহ এবং পরিবর্ত প্রবাহ দুটোই নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ সমপ্রবাহ অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট ইউজ হয়ে থাকে। দেখো কিছু তথ্য দেখে নেব। রেকটিফায়ার, রেকটিফায়ার কি? রেকটিফায়ার এসি অর্থাৎ পরিবর্তী প্রবাহ অর্থাৎ অল্টারনেট কারেন্টকে ডাইরেক্ট কারেন্টেতে কি করে রূপান্তরিত করে থাকে। ইনভার্টার, ইনভার্টার হচ্ছে ডিসি কে এসি তে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো ডায়নামো কি? ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। মোটর কি? মোটর হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আর ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হচ্ছে শুধুমাত্র এসি বা পরবর্তী প্রবাহের ক্ষেত্রে কাজ করে, ভোল্টেজ বাড়াতে বা কমাতে সাহায্য করে থাকে ট্রান্সফরমার। তো ভালোভাবে এই চার্টটা দেখবে পিডিএফটা পেয়ে গেলে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কত হবে সেটি নির্ধারিত করে থাকে নিচের কোনটি? কিসের দ্বারা নির্ধারিত হয়ে থাকে মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কত হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি প্রধানমন্ত্রী দ্বারা নির্ধারিত হয়ে থাকে মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কত হবে। দেখো আচ্ছা এটা কিন্তু কি হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ সদস্য ঠিক হয়, কিন্তু সর্বোচ্চ সীমা কত হবে? সেটা কিন্তু সংবিধানে লেখা রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী সেটা মেনশন করা রয়েছে। তো ডিটেলস দেখলেই বুঝতে পারবে। দেখো 91তম সংবিধান সংশোধনী যেটি 2003 সালে হয়েছিল, এই সংশোধনী অনুযায়ী লোকসভার মোট সদস্য সংখ্যার 15% বেশি মন্ত্রী, এটা হচ্ছে প্রধানমন্ত্রী সহ, থাকতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ মন্ত্রিসভার যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে লোকসভার মোট যে সদস্য সংখ্যা রয়েছে তার 15%-এর বেশি হতে পারবে না। ঠিক আছে, তারপর দেখো ধারা 74 সেটা কি? রাষ্ট্রপতিকে সাহায্য এবং পরামর্শের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে।
আচ্ছা, ধারা 75 কি? প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে। অ্যাটর্নি জেনারেলের ধারা কত? 76। এই অনুযায়ী ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো কিন্তু প্রশ্নের সাথে সাথে যদি তোমরা জানতে পারো বা জানো, তাহলে মনে থাকবে এবং পরীক্ষাতে অনেক এগিয়ে থাকবে অন্যদের তুলনায়। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? পিরিমিডিন এবং পিউরিন বেস দু রকমের বেস থেকে থাকে কোথায়? ডিএনএ এবং আরএনএ তে। তো পিরিমিডিন বেস নয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুয়ানিন। গুয়ানিন হচ্ছে কি পিউরিন বেস। ওকে, তো দেখো ডিটেলস। দেখো পিউরিন বেস, ডিএনএ এবং আরএনএ তে থাকা পিউরিন বেসগুলি হলো অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিন বেস কি? সেটা হচ্ছে সাইটোসিন এবং থাইমিন এবং ইউরাসিল। ঠিক আছে, তাহলে পিরামিডিন বেস হচ্ছে তিনটে, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। আর পিউরিন বেস হচ্ছে কি? অ্যাডেনিন এবং গুয়ানিন। আচ্ছা, ডিএনএর উপাদানগুলি তাহলে কি কি? ডিএনএ তে থাকে দেখো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আর আরএনএর কি কি উপাদান থাকে? থাইমিনের পরিবর্তে, ঠিক ঠিক আছে, টি এর পরিবর্তে কে থাকে? আরএনএ তে ইউরাসিলটা থেকে থাকে। অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে তফাৎটা কোথায়? এই থাইমিন এবং ইউরাসিলে। ওকে, আচ্ছা, ডিএনএ যে ডবল হেলিক্স মডেল, সেটি 1953 সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক এটি আবিষ্কার করেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন, গুরু মস্তিষ্কের কাজ কি? চারটি অপশন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটি হয়ে যাবে গুরু মস্তিষ্কের কাজ। কি কি? দেখো, চাপ, তাপ, স্পর্শ, যন্ত্রণা, অনুভূতি গ্রহণ এবং বিশ্লেষণে সাহায্য করা, শ্রবণ, দর্শন, স্বাদ গ্রহণ, ঘ্রাণ গ্রহণ, নিয়ন্ত্রণ, স্মৃতিশক্তি, বিচার বুদ্ধি, ইচ্ছা শক্তি বা বাক শক্তি হবে এটা, ঠিক আছে, বাক শক্তি, চিন্তা শক্তির মতো উন্নত মানসিক ক্ষমতাগুলি নিয়ন্ত্রণ, সমস্তগুলোই গুরু মস্তিষ্কের কাজ। এবার দেখো ডিটেলসে, গুরু মস্তিষ্ক বা সেরেব্রাম মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং এটি স্মৃতি, চিন্তা, বুদ্ধি নিয়ন্ত্রণের প্রধান কেন্দ্র। লঘু মস্তিষ্ক দেখো দেহের ভারসাম্য রক্ষা করতে এবং পেশি চলন সমন্বয় করতে সাহায্য করে। তারপর দেখো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, ক্ষুধা, তৃষ্ণা, আবেগ নিয়ন্ত্রণ করে থাকে। মেডালা অবলাংটা হচ্ছে শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন, রক্তচাপের মতো অনৈচ্ছিক কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে। মেনিনজিস কি? মেনিনজিস হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে ঘিরে থাকা ত্রিস্তরীয় সুরক্ষা আবরণ, সুরক্ষামূলক একটি আবরণী। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নিউমোর দ্বীপটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বঙ্গোপসাগরে। 12 নম্বর প্রশ্ন, সূক্ষ্ম সময় মাপার যন্ত্র নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রোনোমিটার হয়ে যাবে সূক্ষ্ম সময় মাপার যন্ত্র। দেখো ব্যারোমিটার, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করার যন্ত্র, আবিষ্কার কে করেছিলেন? টরিসেলি। অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে বা বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার কি? আবদ্ধ গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। ল্যাক্টোমিটার কি? দুধের বিশুদ্ধতা এবং ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে। আর স্পিগমো ম্যানোমিটার হচ্ছে মানুষের রক্তচাপ পরিমাপক যন্ত্র। 13 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়া। দেখো বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে, ভারতের আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। জনবহুল রাজ্য, জনসংখ্যা নিরিখে ভারতের সবচেয়ে বড় রাজ্য হলো উত্তরপ্রদেশ। ক্ষুদ্রতম রাজ্য জনসংখ্যার দিক থেকে, দেখো জনসংখ্যার দিক থেকে ভারতের সব থেকে ছোট রাজ্য হলো সিকিম। আর সাক্ষরতার হার দেখো, ভারতের কেরালা রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি এবং বিহারের সব থেকে কম। জনঘনত্বের দিক থেকে দেখবো, দেখো বিহার
রাজ্যের জনঘনত্ব সর্বাধিক এবং অরুণাচল প্রদেশের জনঘনত্ব সব থেকে কম। ঠিক আছে, যদি বলে জনসংখ্যার দিক থেকে কম তখন হয়ে যাবে সিকিম, জনঘনত্বের দিক থেকে কম বললে হয়ে যাবে অরুণাচল প্রদেশ। জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় উত্তরপ্রদেশ, জনঘনত্বের দিক থেকে দেখতে গেলে সব থেকে সর্বাধিক বিহার। এই ছোট ছোট ব্যাপারগুলো একটু মাথায় রাখবে এবং এক্সট্রা নোটস গুলো দেখবে। 14 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন ডিরেক্টিভ প্রিন্সিপালস আর জাস্ট লাইক এ চেক অন ব্যাংক পেয়েবল অ্যাট দ্য কনভিনিয়েন্স অফ দ্য ব্যাংক? এই গুরুত্বপূর্ণ উক্তি ডিপিএসপি কে উদ্দেশ্য করে নিচের কোন ব্যক্তি বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কে টি সা। দেখো, নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি ভারতের সংবিধানের পার্ট 4 এবং ধারা 36 থেকে 51-এ বর্ণিত আছে এবং এটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের 32 নম্বর ধারাকে সংবিধান প্রতিবিধানের অধিকার যেখানে লেখা রয়েছে এটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলে আখ্যা দিয়েছেন। কত নম্বর আর্টিকেল? 32 কে। ঠিক এখানে কি লেখা রয়েছে? সংবিধান প্রতিবিধানের অধিকার। তার থেকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এটি আমেরিকার ইউএস এর সংবিধান থেকে নেওয়া হয়েছে। সংবিধানের পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারাতে বর্ণিত রয়েছে এবং একে ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। তার থেকে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস, এটি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। 42তম সংবিধান সংশোধনী 1976-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কবিদের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মির্জা গালিব। দেখো, ভানু সিংহ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। বীরবল ছিল বিখ্যাত বাঙালি সাহিত্যিক প্রমথ চৌধুরীর ছদ্মনাম। যাযাবর ছিল বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম প্রিয় ছদ্মনাম। আর আমির খসরু, তাকে ভারতের তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া বলা হয়। তিনি সেতার এবং তবলার আবিষ্কারক হিসেবেও পরিচিত রয়েছেন। 16 নম্বর প্রশ্ন, রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন নিচের কোন ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজ্য আইনসভা অধিবেশনে না থাকলে তখন রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন। দেখো, ডিটেলস দেখবো। রাজ্যপালের অর্ডিন্যান্স, সংবিধানের 213 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন। সিমিলারলি রাষ্ট্রপতিও অর্ডিন্যান্স জারি করতে পারেন, সেটা হচ্ছে 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। তো মনে রাখবে, দেখো কি করে, 1, 2, 3 সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি, আর 2, 1, 3 সেটা হচ্ছে রাজ্যপাল। ঠিক আছে। আচ্ছা, অর্ডিন্যান্সের মেয়াদ কত? একটি অর্ডিন্যান্স সর্বোচ্চ 6 মাস 6 সপ্তাহ হতে পারে। ঠিক আছে, 6 মাস 6 সপ্তাহ হতে পারে এটি অর্ডিন্যান্সের মেয়াদ। তারপর দেখো, রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, সংবিধানের 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড সহ যে কোনো শাস্তি মুকুব করতে পারেন। আর রাজ্যপালের নিয়োগ দেখো, 155 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে থাকেন। 17 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী পর্যায় সারণীতে 6টি সদৃশ্য ধর্মী নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলকে একটি পৃথক শ্রেণীতে অর্থাৎ শূন্য শ্রেণীতে রাখার ব্যবস্থা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিজ্ঞানী র্যামসে। অ্যাকচুয়ালি দেখো, রাইমাসে লেখা রয়েছে, অ্যাকচুয়ালি হবে উইলিয়াম র্যামসে। দেখো, পর্যায় সারণীর জনককে দিমিত্রি মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয় থাকে। পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণী তিনি নির্মাণ করেছিলেন। আচ্ছা, আধুনিক পর্যায় সারণী, বিজ্ঞানী মোসলে আধুনিক পর্যায় সারণী তৈরি করেন পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। তবে দেখো, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসেস, আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এই যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস রাখা হয়েছে। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন, পর্যায় সারণীর সব থেকে হালকা মৌল এবং সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কি? সেটা হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন হলো সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল। 18 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত?
সঠিক উত্তর অপশন এ সেলুলোজ। দেখো, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়ে থাকে? কাইটিন দ্বারা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়ে থাকে? পেপটাইড ও গ্লাইকান দ্বারা। কোষ পর্দা কি? কোষ পর্দা হচ্ছে লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত একটি পর্দা, এবং এটি হচ্ছে একটি প্রভেদক পর্দা বা সিলেক্টিভ পারমিয়েবল। এবং দেখো, কোষ প্রাচীরের বৈশিষ্ট্য কি? এটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষে। এটি একটি ভেদ্য পর্দা, এবং রাইবোসোম হচ্ছে দেখো কোষের প্রোটিন ফ্যাক্টরি। 19 নম্বর প্রশ্ন, মাই মেমোরিজ অফ আইএনএ অ্যান্ড নেতাজি গ্রন্থটি কার রচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শাহনওয়াজ খানের। দেখো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা একটি আত্মজীবনীমূলক বই। ইন্ডিয়া উইন্স ফ্রিডম ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের লেখা বই। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরুর আহমেদনগর জেলে বন্দী থাকার সময় এই বইটি তিনি লেখেন। আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায়ের লেখা বিখ্যাত বই। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নওরোজির লেখা বই, এবং এই বইতে প্রথম তিনি ড্রেন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের নির্গমন তত্ত্ব দেখিয়েছিলেন। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। 20 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বসু মিত্র ছিলেন চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি। ডিটেলসে দেখবো বৌদ্ধ সম্মেলন সম্পর্কে। 4টে বৌদ্ধ সম্মেলন। দেখো, প্রথম বৌদ্ধ সংগতি কত খ্রিস্টাব্দে হচ্ছে? সেটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বাব্দে বিসিতে। কোথায়? রাজগৃহে। কোন রাজার আমলে? অজাতশত্রুর আমলে। সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সংগতি ঠিক 100 বছর পর প্রথমটার 383 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? বৈশালীতে। কোন রাজার আমলে? কালাশকের আমলে। সভাপতি কে ছিলেন? সাবাকামী। তৃতীয় বৌদ্ধ সংগতি 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রতে, সম্রাট অশোকের আমলে। সভাপতি কে ছিলেন? মুগালিপুত্র তিস্সা। চতুর্থ বৌদ্ধ সংগতি কাশ্মীরের কুণ্ডালবনে কনিষ্কের আমলে। এখানে বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, এবং সভাপতি কে ছিলেন? বসু মিত্র। 21 নম্বর প্রশ্ন, ফুসফুসের আবরণীকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্লিওরাল ঝিল্লি। প্লিওরাল বা প্লুরাল বলে থাকি আমরা, ঠিক আছে? স্পেলিংটা হচ্ছে প্লুরাল, সরি প্লুরা, প্লুরা বলে থাকি আমরা অনেক সময়। দেখো, হৃৎপিণ্ডের আবরণী, হৃৎপিণ্ডকে রক্ষা করে দ্বিস্তরীয় আবরণী, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। যকৃতের আবরণী দেখো, যকৃতের আবরণীকে গ্লিন্স ক্যাপসুল, সরি গ্লিসরেন্স ক্যাপসুল বলা হয় থাকে। মস্তিষ্কের আবরণী, যেটা হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে থাকে, একটু আগেই আমরা দেখেছি, সেটা হচ্ছে মেনিনজেস। কিডনি বা বৃক্কের আবরণী হচ্ছে রেনাল ক্যাপসুল, এবং অস্থির আবরণী অর্থাৎ হাড়, সেটা হচ্ছে পেরিওস্টিয়াম। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী কংগ্রেস কোন আন্দোলন প্রত্যাহার করে নিতে সম্মত হন? তো গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী অপশন ডি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করতে সম্মত হন কে? কংগ্রেস। দেখো, গান্ধী আরউইন চুক্তি 1931 সালে হয়। এই চুক্তিকে দিল্লি চুক্তি বলা হয়। এটি 5ই মার্চ 1931 সালে স্বাক্ষরিত হয়। অসহযোগ আন্দোলন দেখো 1920 সালে যেটি হয়েছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া প্রথম বড় মাপের গণ আন্দোলন, যা 1922 সালে চৌরিচৌরা ঘটনার পর প্রত্যাহার করা হয়। তারপর দেখো, আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়। গান্ধীজি ডান্ডি অভিযানের বা লবণ আইন ভঙ্গ মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল। 8ই আগস্ট 1942 সালে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গের ডাক দেন এবং ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। পুনা চুক্তি হয় 1932 সালে। মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে এই স্বাক্ষরিত হয়েছিল এই পুনা চুক্তি। 23 নম্বর প্রশ্ন, ক্যাপসিড বিহীন ভাইরাসকে কি বলা হয়? ক্যাপসিড বিহীন ভাইরাসকে বলা হয় তাকে অপশন এ ভিরিয়ন। তাহলে দেখো, ভাইরয়েড, ভাইরয়েড কি? শুধুমাত্র প্রোটিন আবরণী বিহীন
আরএনএ দিয়ে গঠিত ক্ষুদ্র সংক্রামক কণাকে কি বলা হয় থাকে? ভাইরয়েড। এটা হচ্ছে উদ্ভিদে রোগ ছড়ায়। তারপর দেখো প্রিয়ন। প্রিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড বিহীন শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত সংক্রামক কণা। ব্যাকটেরিওফাজ কি? যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ধ্বংস করে সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। গঙ্গা নদীর জলে এটি প্রচুর পরিমাণে থাকে। ভাইরাস ভাইরাস হচ্ছে সজীব এবং নির্জীব বস্তুর মধ্যবর্তী পর্যায়ের বস্তু ধরা হয়ে থাকে। যখন আমাদের দেহের বাইরে থাকে তখন নির্জীব, আর দেহে ঢুকলেই সেটা সজীব হয়ে যায়। 24, ফ্লেমিং এর বামস্ত নিয়ম প্রয়োগ হয় নিচের কোন ক্ষেত্রে? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ হয়ে থাকে অপশন এ মোটরে, মোটরের কার্যপ্রণালীতে। দেখো ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম ডায়নামো বা জেনারেটরে এই নিয়ম প্রযোজ্য হয় তড়িৎ প্রবাহের দিক নির্ণয়। লেঞ্জের সূত্র দেখো, এই সূত্রটি শক্তি সংরক্ষণের সূত্র মেনে চলে। আর ওহমের সূত্র যেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক হয়ে থাকে। ট্রান্সফরমার এটি শুধুমাত্র পরবর্তী প্রবাহ অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট ভোল্টেজকে নিয়ন্ত্রণ করতে পারে, ডিসিতে কাজ করে না, এবং ভোল্টেজকে বাড়াতে এবং কমাতে কাজ করে থাকে ট্রান্সফরমার। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি ত্রিপুরা। 26, ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন? সঠিক উত্তর হবে স্বেচ্ছায়, নিজের ইচ্ছা মতো রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। দেখো ডিটেলসে জাতীয় জরুরি অবস্থা দেখবো, ন্যাশনাল এমার্জেন্সি। 352 নম্বর ধারা অনুযায়ী যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে এই জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়। এখনো পর্যন্ত 3বার জারি করা হয়েছে। রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়লে এটি জারি করা হয়। তবে দেখো আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360 নম্বর ধারা অনুযায়ী জারি করা হয়। ভারতে এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি। ঠিক আছে। আচ্ছা, জরুরি অবস্থার উৎস, এই জরুরি অবস্থার ব্যাপার স্যাপারগুলো কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? দেখো ভারতের সংবিধানে জরুরি অবস্থা ধারণা জার্মানির ওয়েইমার সংবিধান থেকে নেওয়া হয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় থাকা অশোক চক্রে কতগুলি দাগ থাকে? সঠিক উত্তর হবে অপশন সি 24টি। দেখো জাতীয় পতাকা গ্রহণ, ভারতের গণপরিষদ 22শে জুলাই 1947 সালে তিরঙ্গা জাতীয় পতাকা গ্রহণ করে। পতাকার অনুপাত কেমন হবে? 3:2। জাতীয় পতাকার নকশাকার কে ছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। এবং জাতীয় সঙ্গীতের ব্যাপারে দেখো, জাতীয় সঙ্গীত কি? জনগণ মন। 22শে জানুয়ারি 1950 সালে গণপরিষদ জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে। 28 নম্বর প্রশ্ন, একমাত্র সরস মহাজন পথটি দক্ষিণ ভারতে ছিল নিচের কোনটি? অর্থাৎ দক্ষিণ ভারতের একমাত্র সরস মহাজন পথ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অসমক। 29 দেখো, শিখ গুরু তেগ বাহাদুরের সমসাময়িক ছিলেন নিচের কোন ব্যক্তি বা কোন মুঘল সম্রাট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঔরঙ্গজেব। এবং ঔরঙ্গজেব এই তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। দেখো ডিটেলসে, গুরু অর্জুন দেব, পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে মুঘল সম্রাট জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাও দেখো গুরু তেগ বাহাদুর নবম শিখ গুরু তিনি ছিলেন। নবম শিখ গুরু তেগ বাহাদুর ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকার করায় সম্রাট ঔরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দেন। আচ্ছা, খালসা পন্থ 1699 সালে দশম এবং শেষ শিখ গুরু গুরু গোবিন্দ সিং খালসা পন্থ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, স্বর্ণ মন্দির দেখো, গুরু রামদাস অমৃতসর শহর প্রতিষ্ঠা করেন এবং গুরু অর্জুন দেব সেখানে হর মন্দির সাহেব বা স্বর্ণ মন্দির নির্মাণ করেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখো তাহলে অমৃতসর শহর কে প্রতিষ্ঠা করছেন? গুরু রামদাস। এবং স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করছেন? গুরু অর্জুন দেব। 30 নম্বর প্রশ্ন,
ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নির্বাচন অর্থাৎ ইলেকশন। দেখো নির্বাচন কমিশন, ঠিক আছে, পার্ট দেখো কত, পার্ট হচ্ছে 15। সংবিধানের 15তম অংশে 324 থেকে 329 নম্বর ধারায় নির্বাচন এবং নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। তারপর দেখো সংবিধানের পার্ট 20, সংবিধানের 20 নম্বর অংশে 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণিত রয়েছে এবং সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। তারপর দেখো পঞ্চায়েত ব্যবস্থা পার্ট 9, সংবিধানের 9তম অংশে 73তম সংশোধনীর 1992 সালের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত করা হয়। তারপর দেখো মৌলিক অধিকার পার্ট 3, সংবিধানের তৃতীয় অংশে রয়েছে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার বর্ণিত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রশ্নটা ভালো করে দেখো, দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইলতুৎমিশ। আর শুধু প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, ডিটেলসে দেখো, দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক 1206 সালে দাস বংশের প্রতিষ্ঠা করেন, তাকে লাখ বক্স বলা হতো। ইলতুৎমিশের অবদান দেখো, তিনি রূপোর মুদ্রা, টঙ্কা এবং তামার মুদ্রা জিতল প্রচলন করেছিলেন এবং ইকতা প্রথা প্রচলন করেন। গিয়াসুদ্দিন বলবন সম্পর্কে দেখবো, তিনি সুলতানি দরবারে সিজদা এবং পাইবস প্রথা এবং নওরজ উৎসব চালু করেন। খুবই ইম্পর্টেন্ট, সিজদা এবং পাইবস প্রথা কে চালু করেছিলেন, পরীক্ষায় বহুবার এসেছে। আলাউদ্দিন খলজি দেখো, তিনি বাজার নিয়ন্ত্রণ নীতি, দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য সুলতানি সাম্রাজ্য থেকে। 32 নম্বর প্রশ্ন, ভারতের অর্থ সরবরাহের পরিস্থিতি সম্পর্কে বলা যেতে পারে যে? সঠিক উত্তর হবে অপশন এ। ভারতের অর্থ সরবরাহের পরিস্থিতি এমন, সেখানে বলা যেতে পারে যে মানুষের কাছে জমানো টাকা ব্যাংকে জমানো টাকার থেকে বেশি। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো ইকোনমি থেকে বা অর্থনীতি থেকে। দেখো মানি সাপ্লাই, যেটাকে M1 বলা হয় থাকে, এটি হলো সাধারণ মানুষের হাতের নগদ অর্থ এবং ব্যাংকের ডিমান্ড ডিপোজিট। তারপর দেখো ব্রড মানি কি, যেটাকে M3 বলা হয় থাকে। ভারতীয় অর্থনীতিতে M3 কে ব্রড মানি বলা হয়। এটি ব্যাংক ব্যবস্থার মোট অর্থের একটি পরিমাপ। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে দেখবো, এটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যা 1935 সালে 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। 1949 সালে একে জাতীয়করণ করা হয় বা ন্যাশনালাইজেশন করা হয়ে থাকে। তারপর দেখো রেপো রেট। রেপো রেট কি, যে সুদের হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদী ঋণ দেয়, সেটাই হচ্ছে রেপো রেট। 33, পেন্টিয়াম চিপ তৈরি করেছিলেন নিচের কোন ব্যক্তি? পেন্টিয়াম যে প্রসেসর কম্পিউটারের, কি তৈরি করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বিনোদ ধাম। দেখো কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় থাকে। তারপর দেখো ফাদার অফ পেন্টিয়াম, বিনোদ ধামকে ইন্টেলের পেন্টিয়াম চিপ উদ্ভাবনে মূল ভূমিকার জন্য এই আখ্যা দেওয়া হয়ে থাকে। ডাব্লিউডাব্লিউডাব্লিউর আবিষ্কারককে টিম বার্নার্স লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। তারপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে জন ম্যাকার্থিকে এআই এর জনক বলা হয় থাকে। কম্পিউটার মাউসকে আবিষ্কার করেন দেখো ডগলাস অ্যাঙ্গেলবার্ট কম্পিউটার মাউস আবিষ্কার করেন। 34 নম্বর প্রশ্ন, কোন বিষয়টি পছন্দ না হওয়ায় ভারতের জাতীয় কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করে? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে। তো সঠিক উত্তর হবে অপশনে ক্রিপসের প্রস্তাব পছন্দ না হওয়ায়। দেখো ডিটেলসে, ক্রিপস মিশন আসে 1942 সালে। স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ভারতে আসে এই মিশন। গান্ধীজির প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন ক্র্যাশিং ব্যাংক বলেছিলেন। তারপর দেখো ভারত ছাড়ো আন্দোলন 8ই আগস্ট 1942 সালে গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে, যেটা বম্বে অবস্থিত, সেখান থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। তারপর দেখো সাইমন কমিশন সম্পর্কে দেখবো, যেটা তৈরি হয়েছিল 1927 সালে। স্যার জন সাইমনের নেতৃত্বে গঠিত হয় 1927 সালে এবং 1928 সালে এই কমিশন ভারতে আসে। এতে কোনো ভারতীয় সদস্য না থাকে তীব্র প্রতিবাদ হয় এবং এই সাইমন কমিশনকে কি বলা হতো? হোয়াইট কমিশন। ভারতীয় কোনো ব্যক্তিই নেই, ঠিক আছে, সব সাদা চামড়ার ব্যক্তিবর্গ, সেই জন্য হোয়াইট কমিশন বলা হতো। তারপর দেখো ক্যাবিনেট মিশন আসে 1946 সালে। লর্ড প্যাথেক লরেন্স
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার এই তিনজনের নেতৃত্বে ভারতে আসে ক্যাবিনেট মিশন এবং গণপরিষদ গঠনের কাঠামো তৈরি করা হয়। 35 নম্বর প্রশ্ন দেখো, বিস্ত দোয়াব যে দুই নদীর মধ্যে তারা নিচের কোন দুই নদী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিপাশা এবং শতদ্রু। দেখো বি ফর বিতাসা, বিপাশা এবং দন্তেশ্বয় ত, এটা হচ্ছে শতদ্রু। দেখো এইভাবেই তোমরা মনে রাখবে। দেখো পরের দোয়াবগুলো দেখলেই মনে রাখবে। দোয়াব কি দেখে নাও, দুটি নদীর মধ্যবর্তী উর্বর সমভূমিকে দোয়াব বলা হয় থাকে। দেখো বাড়ি দোয়াব, বাড়ি হচ্ছে কি দেখো বিপাশার এবং ইরাবতী, তাহলে বাড়ি এইভাবে মনে রাখবে। বাড়ি হচ্ছে ব বিপাশা আর রি ইরাবতী বা রবি নদী, ইংরেজিতে রবি মনে রাখবে, বিয়াস এবং রবি। তারপর দেখো রেচনা দোয়াব, রেচনা মানে বুঝতে পারছো কি, আর ফর রবি এবং চ ফর চেনাব বা চন্দ্রভাগা, ঠিক আছে। চাচ দোয়াব, ঠিক আছে, চাচ দেখো সি ফর কি চেনাব বুঝতেই পারছো, আর যে রয়েছে চাজ ঝিলাম বিতস্তা। তারপর দেখো সিন্ধ সাগর দোয়াব, সিন্ধু এবং বিতস্তা বা ঝিলাম নদীর মধ্যবর্তী অংশ। তো এইভাবে তোমরা মনে রাখবে এই দোয়াবগুলো, ইংরেজিগুলো ভালোভাবে মনে রাখবে। ওকে, নেক্সট দেখো 36, গ্রিন হাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনফ্রারেড বিকিরণ। ইনফ্রারেড বিকিরণের যে তাপ সেটা শোষণ করে থাকে গ্রিন হাউস গ্যাস। নেক্সট দেখো 37, ফো মিন প্যাগোডা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভিয়েতনামে। 38 দেখো, কে জাপ্তি প্রথার প্রবর্তন করেন? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবর। দেখো টোডরমল, মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল এই জাপ্তি বা দহশলা প্রথা চালু করেছিলেন। তারপর দেখো মনসবদারি প্রথা, সম্রাট আকবর সেনাবাহিনী এবং প্রশাসনিক কাঠামোর জন্য 1571 সালে এই প্রথা প্রবর্তন করেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা বা র্যাঙ্ক। তারপর দেখো ইকতা প্রথা, একটু আগে দেখলাম সুলতান ইলতুৎমিশ এই প্রথার প্রচলন করেছিলেন। পাট্টা এবং কবুলিয়ত কে প্রচলন করেছিলেন? শের শাহ কৃষকদের সুরক্ষার জন্য জমির দলিল ব্যবস্থা চালু করেছিলেন, যার নাম পাট্টা এবং কবুলিয়ত। 39, নিউট্রনের আধানের প্রকৃতি কি রূপ? সঠিক উত্তর হবে অপশন সি, নিস্তরিত অর্থাৎ নিউট্রাল। দেখো ইলেকট্রন, এটি হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। 1897 সালে যে থমসন আবিষ্কার করেন। প্রোটন ধনাত্মক বা পজিটিভ আধানযুক্ত, আবিষ্কার করেন রাদারফোর্ড। নিউট্রন নিস্তরিত কণা 1932 সালে জেমস চ্যাডউইক আবিষ্কার করেন। 40 নম্বর প্রশ্ন, কোথায় ডক ইয়ার্ড পাওয়া গেছে? ডক ইয়ার্ড মানে হচ্ছে বন্দর। সিন্ধু সভ্যতার 4টি শহরের নাম দেওয়া রয়েছে, কোথায় ডক ইয়ার্ড পাওয়া গেছে? তো সঠিক উত্তর হবে অপশানে লোথাল। দেখো লোথাল গুজরাটের ভোগাবা নদীর তীরে অবস্থিত, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর বলতে পারো। তারপর দেখো কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত রয়েছে, এখানে চাষ করা জমির এবং যজ্ঞবেদীর প্রমাণ মিলেছে। চানুদারো সিন্ধু প্রদেশে অবস্থিত একমাত্র শহর যেখানে কোনো রকম দুর্গ বা সিটাডেল পাওয়া যায়নি। আর মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত রয়েছে, একে মৃতের স্তূপ বলা হয়। এখানে বৃহৎ স্নানাগার, ব্রোঞ্জের নিত্যরতা নারীর মূর্তি পাওয়া গেছে। 41 নম্বর প্রশ্ন, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ এই উপাধিটি কে গ্রহণ করে? কি বিশাল বড় একটা উপাধি, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধর্মপাল। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা উপাধি দেখে নেব। বিক্রমাদিত্য, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাস্ত করে এই উপাধি ধারণ করেন বিক্রমাদিত্য। সাথে আর একটা উপাধি গ্রহণ করেছিলেন শকারী, ঠিক আছে। শিলাদিত্য, পুণ্যভূমি বংশের, এটা পুণ্য নয়, পুষ্যভূতি হবে, পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন এই উপাধি গ্রহণ করেছিলেন শিলাদিত্য। দেবনাম প্রিয়, সম্রাট অশোক তার শিলালিপিতে মূলত এই নামে
পরিচিত ছিলেন। অমিত্রা ঘাত, মৌর্য সম্রাট বিন্দুসারকে গ্রিকরা অমিত্র চেটিস বা শত্রু বিনাশকারী বা অমিত্র ঘাত বলতো। ধর্মপাল পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, তিনি বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিলেন। 82, আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1299 সালে। দেখো ডিটেলস দেখবো। রণথম্বর আক্রমণ, আলাউদ্দিন খিলজি 1301 সালে রণথম্বর অধিকার করেন। তারপর দেখো চিতর আক্রমণ, যেটার উপর বেস করে পদ্মাবত সিনেমা হয়েছে। দেখো 1303 সালে তিনি মেবারের রাজধানী চিতর আক্রমণ করেন। রানী পদ্মাবতীর কাহিনী এর সাথে যুক্ত। দক্ষিণ ভারত অভিযান, আলাউদ্দিনের দক্ষিণ ভারত অভিযানের মূল সেনাপতি ছিলেন কে? মালিক কাফুর। তো পরীক্ষায় প্রশ্ন আসতে থাকে মালিক কাফুরকে, মালিক কাফুর হয়ে যাবে আলাউদ্দিন খলজির মূল সেনাপতি। মালিক কাফুরের একটা উপাধি ছিল, পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা কি? হাজার দিনারি। ঠিক আছে, মাত্র 1000 দিনারের পরিবর্তে মালিক কাফুরকে কিনে নিয়েছিল আলাউদ্দিন খিলজি। তারপর দেখো আলাউদ্দিনের উপাধি কি ছিল? তিনি সিকেন্দারি স্থানী বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেছিলেন। 43 নম্বর প্রশ্ন, দ্য মিনিস্টার অফ আটমোস্ট হ্যাপিনেস এই বইটি কে লিখেছেন? দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরুন্ধতী রায়। দেখো দ্য গড অফ স্মল থিংস এই বইটির জন্য অরুন্ধতী রায়ের লেখা অত্যন্ত বিখ্যাত বই, যিনি যার জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন কত সালে? 1997 সালে। তারপর দেখো মিডনাইট চিলড্রেন্স বিখ্যাত ঔপন্যাসিক সলমান রুশদির লেখা বই। দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগার লেখা বই, তিনিও বুকার পুরস্কার পেয়েছেন এই বইটার জন্য। তারপর দেখো এ ফাইন ব্যালেন্স ভারতীয় বংশোদ্ভূত লেখক রোহিন্টন মিস্ত্রির একটি বহুল প্রশংসিত বই। 44, প্রথম কোন ব্যক্তি চাঁদে পদার্পণ করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, নীল আর্মস্ট্রং। দেখো ডিটেলসে, অ্যাপোলো 11 1969 সালের 20 জুলাই নাসার মিশনের নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন চাঁদে নামেন। প্রথম মহাকাশচারী কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন 1961 সালে প্রথম মহাকাশে যান। আচ্ছা, প্রথম নারী মহাকাশচারী কে ছিলেন? ভ্যালেন্তিনা তেরেস্কভা 1963 সালে প্রথম নারী হিসাবে মহাকাশে পাড়ি দেন। আচ্ছা, প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা 1984 সালে সোভিয়েত স্পেস প্রোগ্রামের মাধ্যমে মহাকাশে যান। 45, পাঞ্জাবের কোন নদীর তীরের বালিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, সোহান। 46, অ্যানথ্রাক্স রোগের জন্য দায়ী নিচের কোনটি? অ্যানথ্রাক্স রোগ যাকে বাংলায় কি বলা হয় থাকে? তারকা রোগ। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। এবং কোন ব্যাকটেরিয়া? ব্যাসিলাস, সরি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ওকে। 47, একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে কোন কোন ক্রোমোসোম? দেখো অনিষিক্ত বলেছে, নিষিক্ত হয়নি, এবং ডিম্বাণু বলেছে, তার মানে নারী দেহ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, একটি এক্স ক্রোমোসোম। ওকে, দেখো মানুষের ক্রোমোসোম সংখ্যা 46টি বা 23 জোড়া, অটোজোম 22 জোড়া বা 44টি অটোজোম থাকে, যা দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে। আর সেক্স ক্রোমোসোম হচ্ছে পুরুষের দেহে XY এবং মহিলা দেহে XX সেক্স ক্রোমোসোম থাকে। তারপর দেখো গ্যামেট, গ্যামেট হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুদের হ্যাপ্লয়েড কোষ, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক অর্থাৎ 23টি করে থাকে, 22টি অটোজোম এবং একটি সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এবং প্রশ্নটা ভালো করে দেখো, অনিষিক্ত বলেছে, তাহলে অনিষিক্ত মানে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, আর নিষিক্ত হয়ে গেলে, নিষিক্ত হতে পারে এক্স এর সাথে ওয়াই, তখন হয়ে যাবে পুরুষ, আর এক্স এর সাথে এক্স হয়ে গেলে তখন হয়ে যাবে মহিলা। ওকে,
নেক্সট দেখো 48 নম্বর প্রশ্ন, হেমাটাইট আকরিকটি আসলে কি ঘটিত? সঠিক উত্তর হবে অপশন বি, লোহা ঘটিত। দেখো লোহার প্রধান আকরিক ম্যাগনেটাইট, হেমাটাইট এবং সিডারাইট। অ্যালুমিনিয়ামের আকরিকগুলো দেখো, বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের সব থেকে গুরুত্বপূর্ণ আকরিক। তামার আকরিক হলো দেখো চ্যালকোপ্যারাইট পাইরাইট বা কপার পাইরাইটিস। ইউরেনিয়ামের আকরিক হলো পিচ ব্লেন্ড। পারদের আকরিক হয়ে যাবে সিন্নাবার। 49, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যাদের উপর কাজ করে সেগুলি হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আন্তর্যন্ত্রীয় অঙ্গ। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যে সমস্ত অঙ্গ রয়েছে, বলতে পারো কিডনি, লিভার, হার্ট, এগুলো দেখো নিজেদের মতো করে কাজ করে। তো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এদের উপর কাজ করে থাকে। দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানুষের শরীরে 12 জোড়া করোটিক স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে। এদের একত্রিত বলা থাকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তারপর স্বয়ংক্রিয় স্নায়ু, এটি আমাদের দেহের অনৈচ্ছিক কাজগুলো নিয়ন্ত্রণ করে, যেমন হৃদস্পন্দন, শ্বাসকার্য, পরিপাকতন্ত্রের কাজ। আন্তর্জাতীয় অঙ্গ বা দেখো ভিসেরাল অর্গানসদের নিয়ন্ত্রণ করে থাকে। আর স্নায়ুতন্ত্রের একক কি? নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। 50 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, একটি টুকরো পাথর সুতোয় বেঁধে তাকে উলম্বভাবে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন? নিচের কোন ক্ষেত্রে সুতোর টান সর্বাধিক হবে? তো একটা সুতোয় বেঁধে একটা পাথরকে ঘোরানো হচ্ছে, এই পজিশনে রয়েছে, এই পজিশনে রয়েছে, ঘোরানো হচ্ছে, ঘোরানো হচ্ছে, ঘোরানো হচ্ছে, ঘোরানো হচ্ছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তো সর্বাধিক টান হবে অপশনটি বি, অপশন বি। পাথরটি নিম্ন অবস্থানে যখন থাকবে, অর্থাৎ এই যে নিচের যে অবস্থানটা রয়েছে এই অবস্থানে সর্বাধিক টান হবে, কেননা এই টানের ফলেই সে উপরের দিকে উঠবে। আর সর্বনিম্ন টান কখন হবে? সবার উপরে যেটা। ঠিক আছে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র আজকে ক্লাসে কেমন ছিল সেই ব্যাপারে মন্তব্য করবে। প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করো। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। তোমাদের লাইক এবং কমেন্ট আমাদের এই প্রশ্নপত্রগুলো বানাতে এবং ক্লাসগুলো নিয়ে আসতে উৎসাহ দেয়। এবং সাথে আজকে প্রচুর এক্সট্রা নোটস রেখেছি, অনেক অনেক তথ্য তোমরা জানতে পেরেছো এবং প্রত্যেকটা তথ্যই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষাতে আসতে পারে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করো। ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কনস্টেবল পরীক্ষার জন্য ডাব্লিউপি যোদ্ধা ব্যাচ এবং আপকামিং এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, দুটো ব্যাচ করছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা থিওরির মাধ্যমে, কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ক্লাসগুলো পাবে। প্রত্যেকটা থিওরি ক্লাসের পরেই সেই অধ্যায়ের উপর ভিত্তি করে মক টেস্ট প্রোভাইড করা হবে, প্রশ্নপত্র প্রোভাইড করা হবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।